কিছুদিন আগেই একটা মুভি রিলিজ হয়েছে, যেটা একটা তামিল থ্রিলার মুভি। এই মুভিটাকে ডিরেক্ট করেছে মিথিলেন স্বামীনাথন। আইএমডিবিতে এই মুভিটা রেটিংস পেয়েছে ইমপ্রেসিভ 8.7 স্টার্স আউট অফ 10। মুভির লিড ক্যারেক্টারে আমরা বিজয় সেতুপতিকে দেখতে পাবো এবং মুভির লিড ভিলেন ছিল অনুরাগ কাশ্যপ। এই মুভিটার কাহিনী একদম সিম্পল বানানো হয়েছে, উইথ বিগ টুইস্ট ইন দ্য এন্ড। বাট এই মুভিটার গল্প ইনিশিয়ালি একটু কনফিউজ করবে অডিয়েন্সদেরকে, বাট ইন দ্য এন্ড কাহিনী পুরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস এক্সপ্লেন দ্য মুভি মহারাজা। মুভিটা শুরু হয় 2009 সালে। এখানে আমরা মহারাজা নামক এক ব্যক্তিকে দেখতে পাই, যে পেশায় একজন বার্বার ছিল এবং সে চেন্নাইয়ের পল্লিকরনাই শহরে থাকে। একদিন মহারাজা নিজের ঘরের অপোজিটে একটা টয় শপ দিয়ে তার মেয়ের জন্য টয় কিনছিল, কিন্তু সেই সময় একটা ট্রাক আউট অফ কন্ট্রোল হয়ে তাদের ঘরে ধাক্কা মারে। এর কারণে মহারাজার ওয়াইফ মারা যায়, কিন্তু এখানে তার মেয়ে বেঁচে যায়, কারণ একটা ডাস্টবিন ঠিক সময়ে মেয়েটার ওপরে পড়ে যায় এবং সেটার কারণে সে বেঁচে যায়। দেন হিস্ট্রি 2009 থেকে সোজা 2023 সালে চলে আসে, যেখানে আমরা মহারাজার মেয়েকে দেখতে পাই। তার নাম ছিল জ্যোতি। সে এখন একটু বড় হয়ে গেছে অ্যান্ড সে স্পোর্টসে খুব ভালো ছিল। স্পেসিফিক্যালি সে ট্র্যাক এবং রেসে একটু বেশি ভালো ছিল। দেন আমরা দেখতে পাই যেই ডাস্টবিনের জন্য জ্যোতির জান বেঁচেছিল, সেটাকে তারা লক্ষ্মী নাম দিয়েছে। মহারাজা এবং তার মেয়ে সেই ডাস্টবিনটাকে দেবীর মতো করে পুজো করে। ইনফ্যাক্ট প্রত্যেক ফ্রাইডেতে সেই ডাস্টবিনটাকে তারা ক্লিন করে। দেন আমরা দেখতে পাই মহারাজা নিজের একটা সেলুন খুলে ফেলেছে। সে তার মেয়েকে একটু বেশিই ভালোবাসে, এতটাই সে তার মেয়েকে ভালোবাসে কি একবার স্কুলের টিচার বিনা কারণে জ্যোতিকে পানিশমেন্ট দেয়। তখন মহারাজা এমন জেদ ধরে বসেছিল যে সেই টিচারটাকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হয়েছিল। এখানে আমরা জ্যোতির স্পোর্টস টিচার আসিফাকে দেখতে পাই। সে জ্যোতিকে খুব বেশি ভালোবাসে। দেন আমরা দেখতে পাই আসিফা জ্যোতি সহ অনেক স্টুডেন্টকে নিয়ে ক্যাম্পে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং একটা সাপ দেখা যায়। সাপটা যেখানে ঢুকেছিল সেটা মহারাজার ঘর ছিল। ইনফ্যাক্ট সেই সাপটা মহারাজার গায়ের ওপর দিয়ে চলে যায়। এখানে আমরা দেখতে পাই মহারাজা নিজের ঘরেই ইনজিওর্ড হয়ে পড়ে আছে এবং ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল যে সেখানে চুরি হয়েছে। দেন সিন চেঞ্জ হয়, আমরা একটা রাউডি টাইপ একজন লোককে দেখতে পাই। সে তার ফরচুনার গাড়ি নিয়ে গ্যারেজে এসেছে। অ্যাকচুয়ালি এই লোকটা তার গাড়ি সার্ভিসিং এর জন্য এই গ্যারেজে দিয়েছিল, কিন্তু যখন সে তার গাড়িটা ফেরত পায়, সেই গাড়ি থেকে একটা চশমা গায়েব ছিল। সেই চশমাটার ব্যাপারে সে এখানে জিজ্ঞাসা করে এবং সে এই গ্যারেজের কর্মচারীদেরকে পিটতে শুরু করে দেয়। দেন আমরা গ্যারেজের একজন ওয়ার্কারকে দেখতে পাই, যার নাম ছিল ধানা। সেই আসলে ফরচুনার গাড়িটা সার্ভিসিং করেছিল। দেন আমরা এখানে জানতে পারি ধানা একদিন লেট গাড়িটা ডেলিভার করেছিল এবং মোস্টলি সেই চশমাটা গায়েব করেছে। এই কারণে সেই লোকটা ধানাকেও পিটে দেয়। এই সিনে আরো একটা জিনিস রিভিল হয় যে ধানা একজন ছোট মোটো গুন্ডা টাইপ লোক ছিল। সেই দিন রাতে ধানা নিজের মারের বদলা নেওয়ার জন্য সেই পাবে যায় যেখানে সেই ফরচুনারের মালিকটা বসে দারু খাচ্ছিল। এরপর ধানা সেই লোকটার সামনেই তার চশমাটা ভেঙে দেয় এবং ধানা সেই লোকটাকে ধরে সেখানেই পিটে দেয়। দেন আমরা মহারাজাকে দেখতে পাই। সে ইনজিয়ার্ড অবস্থাতে পুলিশ স্টেশনে এসেছে এফআইআর করার জন্য। মহারাজার হিসাবে আগের দিন রাতে 3 জন ব্যক্তি তার ঘরে চুরি করতে এসেছিল। তাদের সাথে মহারাজার হাতাফাই হয়ে যায় এবং এরপর মহারাজা সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন থেকে সে হোশে এসেছে, তার ঘর থেকে লক্ষ্মী মানে সেই ডাস্টবিনটা গায়েব ছিল। মহারাজার ঘর থেকে আর কোনো জিনিস গায়েব হয়নি, জাস্ট সেই ডাস্টবিনটা গায়েব ছিল। মহারাজা পুলিশকে রিকোয়েস্ট করে লক্ষ্মীকে খুঁজে দেওয়ার জন্য। এখানে পুলিশগুলো মহারাজাকে পাগল ভাবে। ইনফ্যাক্ট পুলিশগুলো মহারাজার সাথে খুব খারাপ ব্যবহার করে। বেসিক্যালি এখানে খুব বেশি তোড়ফোড় হয়ে যায়। কিন্তু মহারাজাও ছিল খুব জেদি, সেও হার মানে না। মহারাজা পুলিশকে 40,000 টাকা দেয় এবং সে আরো 5 লাখ টাকা দেওয়ার প্রমিস করে লক্ষ্মীকে খোঁজার জন্য। থানার মেন পুলিশ, যার নাম ছিল ভরদরাজন, সে 1 নম্বরের ঘুষখোর ছিল আর টাকা দেখে সে এই কেসটা সলভ করার জন্য রেডি হয়ে যায়। সো পুলিশ এখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয়
অ্যাকচুয়ালি তাদের মনে হচ্ছিল যে ডাস্টবিনের ভেতরে টাকা না হলে জুয়েলারি নিশ্চয়ই ছিল। সেই কারণেই মহারাজা সেই ডাস্টবিনের জন্য 5 লাখ টাকা দিতে রাজি ছিল। ইনশর্ট, পুলিশওয়ালাও এই চেষ্টাতেই ছিল যে যদি সেই ডাস্টবিন থেকে কোনো রকম মাল পাওয়া যায় তাহলে পুলিশ নিজেই সেটাকে হাতিয়ে নেবে। দেন পরের সিনে টাইম সুইচ হয়, 2023 থেকে 2009 সালে চলে যায়। এখানে আমরা সিলভা নামের একজনকে দেখতে পাই। সিলভার সাথে ছিল সাবরি, তার সাথেই সে ঘর বগেরা লোটার কাজ করে অ্যান্ড লুটপাট করার পর এরা কখনো কখনো সেই ঘরের লোকদেরকেও মেরে দেয়, স্পেসিফিক্যালি যদি সেই ঘরের লোক তাদের মুখ দেখে নেয়। সাবরি তো চুরি করার সময় মেয়েদের সাথে বাজে ব্যবহারও করে, যদিও সিলভা মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সে সাবরিকে উৎসাহিত নিশ্চয়ই করে। এরপর আমরা সিলভার ফ্যামিলিকে দেখতে পাই। তার ওয়াইফের নাম ছিল অভিরামি এবং তার একটা ছোট্ট বাচ্চা মেয়েও রয়েছে যার নাম ছিল আম্মু। সিলভা তার মেয়ে আম্মুকে খুব বেশি ভালোবাসে। এখানে আমরা দেখতে পাই আম্মুর পিঠে একটা চোট রয়েছে। সিলভার ওয়াইফ একদমই জানতো না যে সে লুটপাটের কাজ করে। ইনফ্যাক্ট সে মনে করতো সিলভা সাবরির সাথে একটা ইলেকট্রিক শপ চালায়। অ্যাকচুয়ালি সিলভা একটা ইলেকট্রিক শপ চালায়, কিন্তু সাইডে সে লুটপাটেরও কাজ করে। দেন কামিং ব্যাক টু 2023, পুলিশওয়ালা ভাবে যে তারা তো সেই ডাস্টবিনটাকে খুঁজে পাচ্ছে না, তাই তারা সেই ডাস্টবিনের মতো দেখতে অন্য একটা ডাস্টবিন খুঁজে মহারাজাকে দিয়ে দেবে এবং তার কাছ থেকে 7 লাখ টাকা নিয়ে নেবে। আগের কিছু সিনে আমরা দেখতে পাই পুলিশ সেই ডাস্টবিনের মতো দেখতে অন্য একটা ডাস্টবিন খোঁজার চেষ্টা করছে, কিন্তু তারা সেটা খুঁজে পাচ্ছিল না। এইসব যখন চলছিল মহারাজা পুলিশ স্টেশনেই ছিল। মহারাজা লিটারালি পুলিশদের গোলামি করছিল, লাইক তাদের গাড়ি ধুয়ে দেওয়া, তাদের জন্য খাবার এনে দেওয়া এবং সে তাদের কাছে মারও খায়। ইনভেস্টিগেশনের সময় পুলিশ নাল্লা শিবম নামের একজন ব্যক্তিকে খোঁজে। সে আসলে পুলিশেরই ইনফর্মার ছিল। নাল্লা শিবম এমন একজনকে জানতো যে মহারাজা ডাস্টবিনের পিওর ডুপ্লিকেট বানাতে পারবে। এটা শুনে পুলিশওয়ালা খুশি হয়ে যায়। দেন পুলিশ স্টেশনে সেই গ্যারেজের একজন ব্যক্তি আসে ধানার মিসিং রিপোর্ট লেখানোর জন্য। হ্যাঁ, সেই ধানা যে সেই ফরচুনারের মালিককে মেরেছিল, সে কিছুদিন দিয়ে গায়েব হয়ে গেছে। তাই তার ফটো নিয়ে গ্যারেজের একজন ব্যক্তি পুলিশ স্টেশনে আসে তার মিসিং রিপোর্ট লেখানোর জন্য। এখানে ধানার ফটো মহারাজা দেখে এবং তার এক্সপ্রেশন দেখে পিওর বোঝা যায় ধানার মিসিং এর পেছনে মহারাজারই হাত আছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে যায় সেই দিন যেই দিন মহারাজা তার ঘরের মধ্যেই ইনজিওর্ড অবস্থাতে পড়েছিল। যখন মহারাজা হোশে আসে তখন সে তার ঘর থেকে একটা গাড়ির টুল বুথের রিসিপ্ট পায়। এটা সেই ফরচুনার গাড়ির রিসিপ্ট ছিল যেটা ধানা সার্ভিসিং করেছিল। সো এই গাড়িটার ব্যাপারে জানতেই মহারাজা সেই পাবে পৌঁছে যায় যেখানে সেই ফরচুনারের মালিক মানে সেই রাউডি টাইপ লোকটা বসে মদ খাচ্ছিল। মহারাজা সেই লোকটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা মহারাজাকে ভাও দেয় না। তখনই সেখানে ধানা এসেছিল যে সেই ফরচুনারের মালিককে খুব মেরেছিল, যেটা ভিডিওতে আমরা আগেই এক্সপ্লেন করেছি। উই ক্যান সি যেভাবে মহারাজা এবং ধানার হিস্ট্রিটা কানেক্ট হচ্ছে অ্যান্ড ইট ওয়াজ ক্লিয়ার কি মহারাজার ঘরে যে চুরিটা হয়েছিল সেটাতে ধানার হাত ছিল। সো এই কারণে মহারাজা ধানার পেছন করতে শুরু করে, কিন্তু ধানাও বুঝে যায় যে কেউ তার পেছন করছে। এরপর ধানা একটা সুনসান ফ্যাক্টরিতে মহারাজাকে নিয়ে যায়। সেখানে ধানার সব লোকজনরা মহারাজাকে মারতে শুরু করে দেয়। ধানার কথা শুনে এটা একদমই ক্লিয়ার হয়ে যায় যে ধানা মহারাজাকে চেনে অ্যান্ড ধানা এটাও জানে যে মহারাজা বারবারের কাজ করত। খ্যার, এখানে ধানার লোকজন এবং মহারাজার মধ্যে হাতাফাই শুরু হয়ে যায়। এখানে মহারাজা সবাইকে একাই পিটে দেয়। ইন দ্য এন্ড মহারাজা ধানাকেও পিটে দেয় এবং সে ধানাকে জিজ্ঞাসা করে সেই দিন রাতে তার সাথে আরো দুজন কে ছিল। ধানা এখানে ক্লিয়ার করে যে বাকি দুজনের মধ্যে একজন পুলিশের জন্যই কাজ করে অ্যান্ড দেন ধানা মহারাজাকে ধাক্কা মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মহারাজা ধানার দেহ থেকে মাথা আলাদা করে দেয়। হ্যাঁ দোস্ত, মহারাজাই ধানাকে মেরেছে। সো এখন এটা ক্লিয়ার ধানা কেন গায়েব হয়ে গেছে অ্যান্ড মহারাজা কেন এখন পুলিশ স্টেশনে আছে। কারণ বাকি দুজনার খোঁজ করার জন্য মহারাজাকে পুলিশ স্টেশনের আশেপাশেই থাকতে হবে। কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে ধানা বলেছিল বাকি দুজনার মধ্যে একজন পুলিশের হয়েই কাজ করে।
পুলিশ নাল্লা শিভামের সাহায্যে সেই ব্যক্তিকে খুঁজে বার করে যে মহারাজার ডাস্টবিনে সেম টু সেম কপি বানাতে পারবে। দেন আমরা জ্যোতিকে দেখতে পাই, সে ক্যাম্পে দিন কাটাচ্ছিল অ্যান্ড জ্যোতির ঘরে ফেরার সময় চলে এসেছিল। এখান থেকে হিস্ট্রি আবারও 2009 সালে চলে যায়, যেখানে আমরা সিলভাকে দেখতে পাই। সিলভা এখানে তার মেয়ে আম্মুর জন্য দামি গোল্ড ডায়মন্ড নেকলেস কেনে। এখানে সিলভার ওয়াইফ একটু শকড হয়ে যায়। সে ভাবে যে এত দামি জিনিস তারা কিভাবে এফোর্ড করবে, কিন্তু আমরা জানি সিলভার সাইড বিজনেস ছিল চুরি করার। সো অফকোর্স সে এত দামি জিনিস নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারবে। আম্মুর বার্থডে দুদিন পরেই ছিল অ্যান্ড সিলভা দুদিন পরেই সেই সোনার দোকান দিয়ে গিফটটা কালেক্ট করবে। অ্যান্ড দুদিন পর সিলভা সেটা কালেক্ট করে। রাস্তায় সে তার দাড়ি ট্রিম করার জন্য একটা বারবার শপে যায়। এটা সেই বারবার শপ ছিল যেখানে মহারাজা 2009 সালে কাজ করত। সো এখন গল্পটা 2009 সালেই দেখানো হচ্ছে, তাই মহারাজাও এখন এখানেই রয়েছে। নাও মহারাজা সিলভার দাড়ি ট্রিম করা শুরু করতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়। সো এখানে মহারাজা ব্যাটারি নিতে বাইরে যায়। সেই সময় সাবরি সিলভাকে কল করে বলে নিউজ পেপারে তাদের ফটো ছাপা হয়েছে অ্যান্ড পুলিশও তাদের ব্যাপারে জেনে গিয়েছে। সিলভা সাবরির সাথে কথা বলে তাকে একটু শান্ত করে। সেই সময় পেছনে ঘুরে সিলভা দেখে মহারাজা সেখানে দাঁড়িয়ে আছে। এই পয়েন্টে সিলভার এরকম মনে হয় যে মহারাজা তাদের সব কথা শুনে নিয়েছে। মহারাজা জেনে গিয়েছে যে সিলভা একজন ক্রিমিনাল। এরপর সিলভা বাড়ি গিয়ে দেখে তাদের ডায়মন্ড নেকলেসটা গায়েব হয়ে গেছে। সিলভা তার লকেটটা মহারাজার সেলুনেই ফেলে এসেছিল, আর এখানে মহারাজাও সেই লকেটটা পেয়ে যায় অ্যান্ড সে ডিসাইড করে সেটা সে ফিরিয়ে দেবে। তাই সে সিলভার বাড়ি যায়। বাট সেই সময় পুলিশও সেখানে চলে আসে এবং পুলিশ সিলভাকে অ্যারেস্ট করে নেয়। সিলভা পুলিশের সাথে মহারাজাকেও দেখতে পায়, তাই সে ভাবে পুলিশকে মহারাজাই সব বলে দিয়েছে এবং মহারাজাই পুলিশকে নিয়ে এসেছে তাকে অ্যারেস্ট করানোর জন্য। বাট আমরা জানি এরকম কোনো ব্যাপার নয়। মহারাজা তো এখানে সিলভার লকেটটা ফেরত দিতে এসেছিল। এখানে সাবরি পুলিশের ওপরেই ফায়ারিং করে দেয় অ্যান্ড দেন পুলিশের ক্রস ফায়ারিংয়ে সাবরি এখানেই মারা যায়। পুলিশ এখানে সিলভার ওয়াইফ এবং আশেপাশের সবাইকে বলে দেয় যে সিলভা এবং সাবরি লুটপাটের কাজ করে এবং তারা মেয়েদের সাথেও খুব খারাপ ব্যবহার করে। এই কথাটা শুনে সিলভার ওয়াইফ সিলভার সাথে সব সম্পর্ক ভেঙে দেয়। ইন শর্ট, সিলভার পুরো দুনিয়া তছনছ হয়ে যায় আর সে এটার জন্য মহারাজাকে দায়ী ভাবে। দেন কামিং ব্যাক টু 2023, পুলিশওয়ালার ডুপ্লিকেট ডাস্টবিন রেডি ছিল অ্যান্ড নাল্লা শিভামের সাহায্যে তারা সেটাকে একটু পুরাতন করে দেয়। এখন শুধু পুলিশওয়ালাদের একটা চোরের দরকার ছিল যে সাক্ষী দিতে পারবে যে সেই মহারাজার ঘর থেকে ডাস্টবিনটা চুরি করেছিল। এরকম হলে কেসটাও সলভ হয়ে যাবে, আসল চোরও শাস্তি পাবে না এবং পুলিশ মহারাজার কাছ থেকে বাকি টাকাটাও পেয়ে যাবে। এখানে একটাই প্রবলেম হচ্ছিল যে কোনো চোর ডাস্টবিন চুরির মতো একটা বেকার ক্রাইম নিজের ওপরে নিতে রাজি হচ্ছিল না। এই জন্য ফাইনালি নাল্লা শিভাম নিজেই তার ওপরে ডাস্টবিন চুরির ক্রাইমটা নেয়। এর বদলে পুলিশ তাকে 50,000 টাকা দেবে। পুলিশ এখানে মহারাজাকে কল করে আর তাকে আবার জিজ্ঞাসা করে যে সেই দিন রাতে তার ঘরে আসলে কি হয়েছিল, যাতে এটা নাল্লা শিভাম জানতে পারে এবং সে এটা পুলিশ স্টেশনে গিয়ে রিপিট করতে পারে। নাও অ্যাট দিস পয়েন্ট মহারাজা আবার সেই কাহিনীটা শোনায়, বাট ব্যাকগ্রাউন্ড ভিজুয়ালসে সেটা দেখানো হয় যেটা আসলেই সেই দিন ঘটেছিল। সেই দিন মহারাজা নয়, তার মেয়ে জ্যোতি ঘরে ফিরেছিল এবং সেখানে 3 জন ব্যক্তি আগে থেকেই উপস্থিত ছিল। প্রথমে ধানা, দ্বিতীয় জন নাল্লা শিভাম এবং সিলভা। মোটামুটি 13-14 বছর পর সিলভা জেল থেকে ছাড়া পেয়ে গেছিল আর সে মহারাজার কাছে বদলা নিতে চায়। এই কারণে সে মহারাজার ঘরে এসেছিল তার জেলের সাথী ধানা এবং তার বাইরের সাথী নাল্লা শিভামের সাথে। আইডিয়ালি মহারাজা 9:30টার মধ্যে দোকান বন্ধ করে দেয় এবং সে 10টার মধ্যে বাড়ি চলে আসে। কিন্তু সেই দিন মহারাজা তার মেয়ে জ্যোতির জন্য একটা স্পোর্টস শ্যু কিনতে গেছিল, এই কারণে সে লেট হয়ে যায়। আনফর্চুনেটলি জ্যোতি সেই রাতেই স্পোর্টস ক্যাম্প থেকে ফিরে এসেছিল এবং সে দরজা খুলে ঘরে ঢুকে যায়।
দেন তারা তিনজন জ্যোতিকে মারতে পিটতে শুরু করে দেয় অ্যান্ড এখানে নাল্লা শিভাম এবং ধানা জ্যোতিকে কয়েকবার রেপও করে। তারা তিনজন কিছু সময় মহারাজার জন্য ওয়েট করে, বাট লেট হওয়ার জন্য তারা সেখান থেকে চলে যায়। মহারাজা যখন ঘরে ফেরে তখন সে তার মেয়েকে এরকম খারাপ অবস্থাতে দেখতে পায়। যত তাড়াতাড়ি সম্ভব মহারাজা তার মেয়েকে হসপিটালে নিয়ে যায়। সেখানে জ্যোতি মহারাজাকে একটা প্রমিস করায়। সে বলে, যারা আমার সাথে এরকম ব্যবহার করেছে তুমি তাদেরকে অবশ্যই শাস্তি দেবে এবং আমার কাছে নিয়ে আসবে, যাতে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে তারা কেন আমার সাথে এরকম করেছে। জ্যোতি এখানে রিভিল করে বলে তাদের তিনজনের মধ্যে একজনের পিঠে টিউমার টাইপের কিছু একটা ছিল, তাই মহারাজা পুলিশ স্টেশনে সবার ব্যাগ চেক করার চেষ্টা করছিল। মহারাজা সেই দিন ঘরে এসে নিজেই নিজেকে টর্চার করে অ্যান্ড এটাই সেই সিনটা যেখানে সাপটা মহারাজার ওপর দিয়ে চলে যায়। দেন হোশ আসার পর সে সেই গাড়ির রিসিপ্টটা খুঁজে পায়। দেন আগে যা হয় সেটা তো তোমরা জানোই। সো বেসিক্যালি মহারাজা এখানে ডাস্টবিন চুরির গল্প বানাচ্ছিল, কারণ সে সেই তিনজন ব্যক্তিকে খুঁজে বার করতে চায়। এখানে ভিউয়ার্সদেরকে ভিজুয়ালসের থ্রুতে সব কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু মহারাজা তো ফোনে এখনই সেই গল্পটাই শোনাচ্ছিল যেটা সে প্রত্যেকবার শোনায়। অলদো এই স্টোরিটার সাথে রিয়েলিটির সিমিলারিটি ছিল, তাই এখানে নাল্লা শিভাম স্টোরিটা শুনেই বুঝে যায় এখানে তার ক্রাইমের কথাই হচ্ছিল। নাল্লা শিভাম ভাবে যে সেই রাতেই সে পালিয়ে যাবে, কিন্তু পুলিশ তাকে এটা বলে আটকে নেয় যে তারা কাল মহারাজার ঘরে যাবে তাকে ডাস্টবিনটা ফেরত দিতে। দেন পুলিশ মহারাজার ঘরে আসে অ্যান্ড অ্যাজ পার প্ল্যান নাল্লা শিভাম বলে যে সেই ডাস্টবিনটা সেই চুরি করেছিল। নাল্লা শিভাম এখানে যেমন ব্যবহার করছিল সেটা দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে সেই রাতে সে যেটা করেছিল সেই ক্রাইমটাই এখানে সে দেখানোর চেষ্টা করছে। এখানে মহারাজা নাল্লা শিভামের সাথে গলা মেলে এবং সে তার পিঠের টিউমারটা ফিল করে নেয়। এই পয়েন্টে স্টোরিতে একটা টুইস্ট আসে। এখানে পুলিশ মহারাজাকে বলে, তুমি একে তোমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য শাস্তি দেবে না? হ্যাঁ দোস্ত, ইনভেস্টিগেশনের সময় পুলিশ সব কিছুই জেনে গেছিল যে মহারাজার মেয়ের সাথে কতটা খারাপ হয়েছে অ্যান্ড এই ক্রাইমের পেছনে নাল্লা শিভামেরও হাত রয়েছে। ইন্সপেক্টর ভরদরাজন মহারাজাকে বলে, তুমি নাল্লা শিভামকে মারতে চাইলে এখানেই মেরে দাও, আমি এই কেসটাকে ডিসমিস করে দেব। যেহেতু পুলিশও মহারাজার হেল্প করছিল তাই মহারাজা নাল্লা শিভামকে মার্ডার করে দেয়। এখন শুধু বাকি ছিল সিলভা। মহারাজা সেই কনস্ট্রাকশন সাইডে পৌঁছায় যেখানে সিলভা জেল থেকে ছাড়া পাওয়ার পর কাজ করছিল। এখানে মহারাজা সিলভার কিছু লোকজনকে পিটে দেয় অ্যান্ড ফাইনালি সিলভার সাথে মহারাজার ফেস টু ফেস হয়। সিলভাকে দেখে মহারাজা অবাক হয়ে যায়। এই অবাক হয়ে যাওয়ার পেছনে কি কারণ ছিল সেটা আর কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। মহারাজা প্রথমে সিলভার কাছে মার খায় কারণ সে একটু ডিপ্রেস ছিল, কিন্তু এরপর মহারাজাও সিলভাকে পিটতে শুরু করে দেয় এবং তাকে সে খুব খারাপভাবে ইনজিওর্ড করে দেয়। সিলভা এখানে বলে, আমার ফিজিক্যাল চোট তো হিল হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে যে চোটটা দিয়েছি সেটা কখনো হিল হবে না। এখানে আসিফা জ্যোতিকে নিয়ে আসে সিলভার কাছে। জ্যোতি ফেস টু ফেস সিলভার সাথে কথা বলে। সে বলে, আমি খুব স্ট্রং, তাই আমি এখান থেকে নিজেকে রিকভার করে নেব। তোমরা শুধু কিছু টাকার লোভে এরকম কাজ করে থাকো। তুমি কি এটাও ভুলে গেছো যে তোমার একটা মেয়েও রয়েছে? অ্যাকচুয়ালি জ্যোতি ভেবেছিল সিলভা তাদের ঘরে চুরি করতে এসেছিল, তাই সে তার সব জুয়েলারি সিলভার কাছে এনে ফেলে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা জানি যে সিলভা আসলে মহারাজার কাছে বদলা নিতে এসেছিল। জ্যোতির দেওয়া জুয়েলারির মধ্যে সিলভা সেই চেনটা দেখতে পায় যেটা সে তার মেয়ে আম্মুর জন্য কিনেছিল। এখানে স্টোরিতে অনেক 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 বড় একটা টুইস্ট আসে। 2009 সালে সিলভা যখন অ্যারেস্ট হয়ে গিয়েছিল, সিলভার ওয়াইফ এবং তার মেয়ে একটা নিউ হাউসে শিফট হয়ে যায় অ্যান্ড সেখানে মহারাজা এবং তার ওয়াইফ আর তার মেয়ে যায় যাতে সে আম্মুর চেনটা ফেরত দিতে পারে। কিন্তু সিলভার ওয়াইফ সেটা নিতে মানা করে দেয়, কারণ সিলভার চুরির টাকা দিয়ে কেনা কোনো জিনিস সে নিতে রাজি ছিল না। দেন মহারাজা সামনের একটা দোকান দিয়ে টয় কিনতে যায় সিলভার মেয়ের জন্য, কিন্তু সেই সময় একটা ট্রাক এসে সেখানে অ্যাক্সিডেন্ট করে দেয়। এটা সেই সিনটা যেটা আমরা মুভির স্টার্টিংয়ে দেখেছিলাম।
এই অ্যাক্সিডেন্টে মহারাজার ওয়াইফ এবং তার মেয়ে দুজনেই মারা যায়। অন্যদিকে সিলভার ওয়াইফও মারা যায়, কিন্তু সিলভার মেয়ে বেঁচে যায়, কারণ সেই ডাস্টবিনটা ঠিক সময় তার ওপরে এসে পড়ে এবং সে বেঁচে যায়। এতদিন দিয়ে মহারাজা সিলভার মেয়ে আম্মুকেই অ্যাডপ্ট করেছিল এবং সে তাকে জ্যোতি নাম দিয়েছিল। জ্যোতি আসলে সিলভার মেয়ে ছিল, বাট মহারাজা এতদিন তাকে নিজের মেয়ের মতো করে বড় করেছিল। এই কারণেই যখন মহারাজা জানতে পারে যে মেন ভিলেন সিলভা, সে তখন ডিপ্রেশনে চলে যায়। দেন সিলভাও সব কিছু বুঝতে পারছিল অ্যান্ড সে জ্যোতির পিঠে সেই চোটটাও দেখে নেয়, যেটা ছোটবেলায় আম্মুর পিঠে ছিল। সিলভা এখানে ক্ষমা চাইতে থাকে, কাঁদতে থাকে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ সে নিজেই নিজের মেয়ের এই অবস্থার জন্য দায়ী ছিল। সিলভার বন্ধুরা সিলভার সামনেই তার মেয়েকে রেপ করেছিল। সিলভা এই ব্যাপারটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। মহারাজা বলে, জ্যোতি এখন থেকে আমার মেয়ে। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। ইনফ্যাক্ট মহারাজা সিলভাকে শেষবারের মতোও চান্স দেয় না জ্যোতির সাথে কথা বলার। সিলভা এত কিছু সহ্য করতে না পেরে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের জান দিয়ে দেয়। অ্যান্ড এখানেই মহারাজা মুভির এন্ড হয়ে যায়। বেসিক্যালি মুভির হিস্ট্রিটা একদমই সিম্পল, বাট এই স্টোরিটাকে মুভিটাতে যেভাবে দেখানো হয়েছে সেটা একটু কনফিউজ করবে ভিউয়ার্সদেরকে। সো এতটাই ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।